আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মরিচ চাষের যারা এই যে সামনে বর্ষাকাল মরিচ চাষ করতেছেন, এখন যারা রোপণ করতেছেন এই মরিচগুলো কিন্তু এই বর্ষাকালে চলে আসবে। তো মরিচ চাষ করতে গেলে আমাদের যে দুইটি সমস্যা বেশি হয়, আমি নিজেও চাষ করতে গিয়ে যে দুইটি প্রবলেম বেশি ফেস করেছি, এই দুটো প্রবলেম নিয়ে আজকে কথা বলবো। একটা হচ্ছে মরিচের কুকরি, আরেকটা হচ্ছে মরিচের ঢলে পড়া রোগ। তো আমরা মরিচের কুকরির জন্য কিন্তু হাজার হাজার টাকার ঔষধ খরচ করে থাকি, এবং আমরা চাইলে কিন্তু এটার একটা অ্যাডভান্স প্রোটেকশন নিয়ে রাখতে পারি। তো আমরা যদি প্রথম থেকেই এই কুকরিটাকে নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে আমাদের কিছু বিষয় কিন্তু আমাদের আগের থেকেই ব্যবস্থা নিতে হবে। তো এর মধ্যে হচ্ছে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি হলো, একটা হলো হলুদ কার্ড, একটা হলো নীল কার্ড, অর্থাৎ হলুদ স্টিকি ট্যাপ, আরেকটা হচ্ছে নীল স্টিকি ট্যাপ, আরেকটা ট্যাপ রয়েছে সেটা হচ্ছে সাদা স্টিকি ট্যাপ। তো আমাদের স্টকে আপাতত সাদা স্টিকি ট্যাপটা নাই, এই দুইটা স্টিকি ট্যাপ রয়েছে। তো আমরা প্রতি 2 থেকে 3 শতাংশে যদি এই হলুদ একটা স্টিকি ট্যাপ, আরেকটা হচ্ছে নীল স্টিকি ট্যাপ, আরেকটা হচ্ছে সাদা স্টিকি ট্যাপ, এই তিনটা ট্যাপ যদি আমরা প্রতি 3 শতাংশে 1 পিস করে লাগিয়ে রাখতে পারি, তাহলে যে কোনো ধরনের শোষক পোকার কারণে যে আমাদের গাছগুলো কুঁকড়ে যায়, এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে যে কোনো একটা লাগালেই তো হবে। তো এখানে আপনাদেরকে বলি যে শোষক পোকা যেগুলো রস চুষে খায় পাতার, এই ধরনের শোষক পোকা কিন্তু অনেক ধরনের রয়েছে। স্ট্রিপস, সাদামাছি, বিপিএইচ, এই ধরনের যত ধরনের যেগুলো উড়ন্ত, যেগুলো পাখা জাতীয়, যারা উড়ে উড়ে এক গাছ থেকে আরেক গাছে যায়, এই ধরনের শোষক পোকাগুলো কিন্তু এক একটা কালারের উপরে কিন্তু তাদের আকর্ষণ রয়েছে। কিছু পোকা রয়েছে হলুদ স্টিকি ট্যাপে আটকে যায়, আবার কিছু রয়েছে আপনার নীল স্টিকি ট্যাপে আটকে যায়, আবার থ্রিপস যেটা সেটা কিন্তু সাদা কালার স্টিকি ট্যাপে কিন্তু এটা বেশি আটকে। তো আমি মনে করি যে আপনারা যারা ঔষধ দিয়ে এই শোষক পোকা নির্মূল করতে চান, তাদের কিন্তু অনেক খরচ পড়ে যায়, এবং আমাদের কিন্তু ঔষধ স্প্রে করতেই হবে। তো সেটা যদি পরিমাণে কম করা যায়, তাহলে কিন্তু এটা আমাদের জন্য পজিটিভ একটা বিষয়। তো আমরা চেষ্টা করব যে এই যে জৈব পদ্ধতিতে যে পোকাগুলো নির্মূল করা যায়, এই ব্যবস্থাগুলো আমরা কিন্তু নিতে পারি। এরপরে আরেকটা বিষয় যেটা বলেছি, ঢলে পড়া রোগ। আমরা কিন্তু জমি তৈরির সময় আমরা যদি প্রয়োজনীয় ট্রাইকোডার্মা ব্যবহার করি এবং ব্লিচিং পাউডারটা ব্যবহার করি, তাহলে কিন্তু অনেকাংশেই এই ঢলে পড়া রোগ থেকে আমরা আমাদের ফসলকে রক্ষা করতে পারবো। এখন দেখা যাচ্ছে যে কিছু কিছু জমির মাটি এত পরিমাণে ব্যাকটেরিয়ায় আক্রান্ত, সেখানে আপনার যদি আমরা যত ধরনের ব্যবস্থাই নেই না কেন, তারপরেও কিন্তু সেখানে ভালো ফলাফল আমরা পাই না। তো সেখানে আমরা যখন ঢলে পড়া শুরু হবে, তখন আমরা চাইলে 1 থেকে 2 বার ঔষধ স্প্রে করে সেটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে করব, আর আদারওয়াইজ সেখানে আর কোনো স্প্রে কিংবা কোনো টাকা পয়সা আমরা খরচ করব না। এটা হচ্ছে মূল বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, দেখেন আমরা যখন জমিতে চারা রোপণ করতেছি, আমরা এই যে ব্যাকটেরিয়াটা কোন মাধ্যমে আপনার জমিতে প্রবেশ করবে সেটা কিন্তু আপনি জানেন না। এখন চারা সংগ্রহ করতেছেন কোথায় থেকে, সেখান থেকে যদি ব্যাকটেরিয়া আপনার জমিতে প্রবেশ করে, অথবা আপনার শরীরের মাধ্যমে সে জমিতে এক ধরনের ব্যাকটেরিয়া পৌঁছে গেল, এরপরে দেখা যাচ্ছে যে রাসায়নিক বিভিন্ন ধরনের সার ব্যবহার করি, এরপরে আরেক জমি থেকে আমরা পানি নিচ্ছি, হ্যাঁ, সেচ দেওয়ার জন্য, সেই পানিতেও কিন্তু আমাদের ব্যাকটেরিয়া আসতে পারে। তো এই জন্য আমাদের খুবই সতর্কতাভাবে আমরা যখন বীজগুলো জার্মিনেশন করি, তখন কিন্তু ব্যাকটেরিয়া নাশক দিয়ে এটা শোধন করে নিই। এরপরে জমিটা তৈরির সময় কিন্তু আমরা ব্যাকটেরিয়া নাশক দিয়ে কিন্তু জমিটা তৈরি করতে পারি। এই ধরনের কিছু বিষয়গুলো আমরা নিজে নিজেই কিন্তু এগুলো করতে পারি। এরপরে দেখা যাচ্ছে যে যখন আমাদের গাছগুলো একটা নির্দিষ্ট বয়স চলে আসবে, 1 মাস 25 দিন, তখন থেকে আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে ব্যাকটেরিয়া নাশক ওষুধগুলো কিন্তু আমাদের জমিতে স্প্রে করতে পারি। তো সম্মানিত দর্শক, গ্রিন হাউস এগ্রো নার্সারি থেকে আমি ছিলাম মোহাম্মদ আনোয়ার হোসেন। যদি আপনাদের এই ভিডিওটি উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করবেন, আপনার অন্যান্য কৃষক ভাইদেরকে দেখার জন্য শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।